থ্যাংক ইউ। তো এই যে আলোর অপবর্তন, এটা কখন হয় বেশি? যখন যে জায়গা দিয়ে লাইটটা পাস করতেছে সেটা যদি লাইটের ওয়েভলেন্থের চাইতে ছোট হয় তাহলে সেই বেন্ডিংটা খুবই সুন্দর করে। আর যদি এমন হয় যে ওই ওপেনিংটা লাইটের ওয়েভলেন্থের চাইতে অনেক বেশি বড়, তাইলে আর সেই বেন্ডিংটা আসলে ওইভাবে নোটিসেবল হয় না। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার যে যে স্লিট দিয়ে লাইটটা পাস করতেছে সেটা অনেক বড়, যার কারণে লাইটের বেন্ডিংটা অত বেশি ভিজিবল না। কিন্তু যখন এই স্লিটটা অনেক ছোট হয়ে গেল তখন লাইটের বেন্ডিংটা অনেক বেশি ভিজিবল হয়ে গেছে এখানে। আচ্ছা, তো এই ডিফ্রাকশন হওয়ার জন্য কন্ডিশন গুলা আসলে কি, মানে কোন কন্ডিশনে ডিফ্রাকশন অফ লাইট ঘটে? দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে স্ট্রেইট ইজের ক্ষেত্রে ডিফ্রাকশন অফ লাইট হয়। সেক্ষেত্রে স্ট্রেইট ইজ যেটা বা সরু ধার যেটা, সেই ধারটাকে অবশ্যই খুবই তীক্ষ্ণ হইতে হবে, ইট মাস্ট বি ভেরি শার্প। এবং এটার উইথটা হইতে হবে লাইটের ওয়েভলেন্থের সমান বা লাইটের ওয়েভলেন্থের কাছাকাছি অর্ডারে হইতে হবে। এরকম যদি হয় তাহলে শুধুমাত্র ডিফ্রাকশন অফ লাইট হওয়া পসিবল, আদারওয়াইজ ডিফ্রাকশন অফ লাইট হওয়া পসিবল না। আরেকটা হচ্ছে থিন হোলের ক্ষেত্রে, একটা খুবই সরু ছিদ্রের ক্ষেত্রে এরকম হইতে পারে। এই ক্ষেত্রে যে ডায়ামিটার সেটাকে হইতে হবে এক্সট্রিমলি স্মল, ডায়ামিটারটাকে এক্সট্রিমলি স্মল হইতে হবে এবং সেটা হইতে হবে লাইটের ওয়েভলেন্থের সমান বা ওই কাছাকাছি হইতে হবে, হইলে ডিফ্রাকশন অফ লাইটটা হবে। ডিফ্রাকশন অফ লাইট দুই ধরনের হয়, একটাকে বলা হয় ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন আর একটাকে বলা হয় ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। একটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন আর একটা হচ্ছে ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনটা কি? এটা হচ্ছে এরকম যে এই পাশে তো সোর্স অফ লাইট, এই পাশে হচ্ছে আমার সেই স্লিট, আর এই পাশে হচ্ছে একটা স্ক্রিন যেখানে আমি ডিফ্রাকশনটা দেখতে পাই। তো এই সোর্স অফ লাইট আর স্ক্রিন এইটা যদি মাঝখানে যে অবস্ট্রাকল আছে যে স্লিট দিয়ে লাইট পাস করতেছে সেটা থেকে ফাইনাইট ডিসটেন্সে অবস্থিত হয়, তাহলে সোর্স অফ লাইট আর হচ্ছে এই পাশে যদি আমি চিন্তা করি এটা হচ্ছে সোর্স অফ লাইট আর এটা হচ্ছে স্ক্রিন, এই দুইটা মাঝখানে যে অবস্ট্রাকল সেটা থেকে যদি ফাইনাইট ডিসটেন্সে হয় তাহলে যে ধরনের ডিফ্রাকশন ঘটে সেই ডিফ্রাকশনকে বলা হয় ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। ঠিক আছে? আর যদি এবং এই ধরনের ডিফ্রাকশনের ক্ষেত্রে কি হয় যে ওয়েভ ফ্রন্ট গুলো তৈরি হবে সেগুলো হয় হচ্ছে স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হয়, স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট তৈরি হয়। এবং এই ধরনের ডিফ্রাকশন নরমালি হয় কোথায়? স্ট্রেইট ইজের ক্ষেত্রে বা ফাইন ওয়্যারের ক্ষেত্রে বা ন্যারো স্লিটের ক্ষেত্রে এই ধরনের ডিফ্রাকশন দেখা যায়। এবং ওয়েভ ফ্রন্ট গুলো হয় স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল। এগুলা কখন হয়? যখন হচ্ছে সোর্স অফ লাইট আর স্ক্রিন মাঝখানে অবস্ট্রাকল থেকে ফাইনাইট ডিসটেন্সে থাকবে তখন এই ধরনের ডিফ্রাকশন ঘটবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আরেকটা আছে ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন কি? যখন সোর্স অফ লাইট আর স্ক্রিন এটা হচ্ছে কি থাকবে, মাঝখানে অবস্ট্রাকল থেকে ইনফাইনাইট ডিসটেন্সে থাকবে। ঠিক আছে? সোর্স অফ লাইট আর হচ্ছে স্ক্রিন এটা হচ্ছে মাঝখানে অবস্ট্রাকল থেকে ইনফাইনাইট অসীম দূরত্বে থাকবে, তখন যে ধরনের ডিফ্রাকশন হবে সেটা হচ্ছে ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। ঠিক আছে? তো এই ধরনের ডিফ্রাকশন যেখানে হয় সেখানে যে ওয়েভ ফ্রন্ট গুলো তৈরি হয় সেগুলো হয় প্লেন প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। ঠিক আছে? প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। আহ যেমন হচ্ছে এই সূর্যের কথা যদি আমি চিন্তা করি, সূর্যের আলোর কারণে যদি পৃথিবীতে কোনো ধরনের ডিফ্রাকশন হয় সেটা কি ইনফাইনাইট ডিসটেন্স অবস্থিত, তো তখন যে ধরনের ডিফ্রাকশন হয় এটাকে আমরা বলতে পারি ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। আর নরমাল ল্যাবরেটরিতে যদি আমি কোনো ডিফ্রাকশন অফ লাইটের এক্সপেরিমেন্ট করি সেখানে যে ধরনের ডিফ্রাকশন হবে সেটা হবে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। এখানে আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনকে অনেক সময় নিয়ার ফিল্ড ডিফ্রাকশন বলা হয়, আর ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশনকে অনেক সময় ফার ফিল্ড ডিফ্রাকশন বলা হয়।
নাম থেকেই বোঝা যাচ্ছে নিয়ার ফিল্ড মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ফাইনাইট ডিসটেন্সে হবে, আর ফার ফিল্ড মানে হচ্ছে সেটা ইনফাইনাইট বা একটু বেশি দূরত্বে অবস্থিত হবে। এরপরে আমরা যদি একটা ন্যারো স্লিটের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ন্যারো স্লিটের ক্ষেত্রে ডিফ্রাকশনটা দেখি, সেক্ষেত্রে কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বললাম যে এই পাশে আমার একটা সোর্স অফ লাইট আছে, সেই সোর্স অফ লাইট এখানে আলো ফেললো, আলো ফেলার পরে সেই লাইট গুলা এই দিক দিয়ে আসলো, আসার পরে এখন অনেকগুলো লাইট যদি এক জায়গায় আসে, সেই লাইটটাকে আমি যদি কোনো একটা স্ক্রিনের মধ্যে ফেলতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে একটা উত্তল লেন্স নিতে হবে, তাই না? একটা উত্তল লেন্স নিলে কি হয়, উত্তল লেন্সের দুটো সমান্তরাল আলো যদি আসে, সেই আলোগুলা কি করবে, একটা ফোকাসে মিলিত হয়, তাই না? তো এখান থেকে যে লাইট গুলা পাস করে আসতেছে, স্বাভাবিকভাবে যেহেতু এটা একটা আহ, এটা কি, এটা হচ্ছে একটা আহ, খুবই ছোট একটা চিত্র, সেই চিত্র দিয়ে লাইট আসার সময় লাইট হচ্ছে বেঁকে যাবে। তো বেঁকে যখন এই দিকটা আসবে, তো সেই লাইটটা দিকে আমি যদি একটা উত্তল লেন্সের উপর ফেলি, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে পড়বে এবং স্ক্রিনের মধ্যে একটা রিফ্রাকশন প্যাটার্ন দেখা যাবে। তো আমি হিসাবে সুবিধার্থে ধরে নিলাম যে এখানে আমার নয়টার মতো রে আছে, ঠিক আছে? সেই রে গুলো আসতেছে এবং ইনিশিয়ালি আমি 1 থেকে 5 পর্যন্ত রে কনসিডার করবো। 1 থেকে 5 পর্যন্ত রে কনসিডার করার কারণ কি, কারণ এইটুকু হচ্ছে আমার হাফ, এই যে স্লিট আছে সেই স্লিটের উইথ হচ্ছে ডি, আর এই যে 1 থেকে 5 পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে d/2, ঠিক আছে? এই স্লিটের উইথ হচ্ছে এবি, সেই এবি মানে হচ্ছে ডি, আর এখান থেকে এইটুকু হচ্ছে d/2। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে 1 নম্বরে যতটুকু ডিসটেন্স কভার করবে এই লেন্সে আসার জন্য, এই 5 নম্বরে কি সমান ডিসটেন্স কভার করবে নাকি কম বেশি করবে, কি মনে হয়? হ্যালো, এই তোমরা কি কেউ শুনতে পাও না? নাই কেউ তোমরা? জি স্যার, শুনতে পাই। হ্যাঁ, এখন বলো 1 নম্বরে আর 5 নম্বরে কি সমান ডিসটেন্স কভার করবে? স্যার একটু জোরে বলেন। বলছি 1 নম্বরে আর 5 নম্বরে এই দুটো কি সমান ডিসটেন্স কভার করতেছে, সমান দূরত্ব অতিক্রম করতেছে এই লেন্সে আসার জন্য? স্যার এখন আপনার কথা বুঝাই যায় না, ওই সময় বুঝা গেছিল, এখন আর শোনাই যায় না। হ্যাঁ। তোমার ক্লাসে কি তুমি একাই, আর কেউ নাই? জি স্যার স্যার। এখানে 1 নম্বর আর 5 নম্বরের দূরত্ব কম বেশি হবে। ঠিক হবে। আচ্ছা, তো 1 আর 5-এর মধ্যে অবশ্যই ডিসটেন্স একটু কম বেশি হবে, ঠিক আছে? তো 5 নাম্বার হচ্ছে একটু বেশি দূরত্ব অতিক্রম করবে, আর 1 নাম্বার হচ্ছে একটু কম দূরত্ব অতিক্রম করবে। এদের মধ্যে একটা পথ পার্থক্য তৈরি হয় বা পাথ ডিফারেন্স তৈরি হয়, সেটা হচ্ছে কতটুকু। যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে আসলে বলা যায় যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু ডিসটেন্স, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ঠিক ততটুকু ডিসটেন্স। কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমার এক্সট্রা ডিসটেন্স, যেটা হচ্ছে 5 নাম্বারটা বেশি কভার করতেছে। এটার এক প্রান্তে যদি আমি এ দেই, আরেক প্রান্তে যদি বি দেই, তাহলে আমি বলতে পারি এ বি যতটুকু ডিসটেন্স সেটাই হচ্ছে আমার পাথ ডিফারেন্স। এ বি হচ্ছে আমার পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য, যেটা হচ্ছে 5 নাম্বার রে বেশি কভার করতেছে, ঠিক আছে? তো এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে কি হবে, এখানে একটা এ
এ বি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যার এ কোণটা হচ্ছে সমকোণ। জিনিসটা হবে এরকম, এরকম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যার এই কোণটা হচ্ছে সমকোণ। এই কোণটা হচ্ছে, এই কোণটা, এই স্মল এ কোণটা হচ্ছে সমকোণ। তো এখানে আমি যদি সাইন থিটা লিখি, সাইন থিটা মানে কি? লম্ব বাই ভূমি কোণ। sin theta is equal to অতিভুজ অতিভুজ স্যার অতিভুজ লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কি? লম্ব হচ্ছে এ বি, স্মল এ স্মল বি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এ এ, তাই না? এ এ হচ্ছে অতিভুজ। অতিভুজ আচ্ছা, তাহলে এ বি সমান সমান কি হবে? এ বি সমান সমান হচ্ছে এ এ সাইন থিটা, তাই তো? জি স্যার যেখানে এ এ সমান সমান কি বলছিলাম? টোটাল উইথের অর্ধেক, তাই না? এ হচ্ছে আমার ডি বাই টু, ডি বাই টু সাইন থিটা। তো পাথ ডিফারেন্স সমান সমান হচ্ছে কি? পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ডি বাই টু সাইন থিটা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার এখন আমরা জানি যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে প্রথম মিনিমা যেখানে হয় সেখানে পাথ ডিফারেন্সটা কি? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে প্রথম মিনিমা যেটা হবে সেখানে পাথ ডিফারেন্স কত সেটা আমরা একটু দেখে আসি। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা যেখানে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয় সেখানে প্রথম মিনিমার জন্য পাথ ডিফারেন্স হচ্ছে এইরকম, যে পাথ ডিফারেন্স ইজ অ্যান অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ। পাথ ডিফারেন্স হচ্ছে অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ, মানে হাফ ল্যামডা বাই 2 এর বিজোড় সংখ্যার গুণিতক। তো ল্যামডা বাই 2 এর বিজোড় সংখ্যার গুণিতক যদি বের করতে চাই তাহলে কি হবে? প্রথম অড নাম্বার মাল্টিপল মানে প্রথম বিজোড় কি? প্রথম বিজোড় মানে কি? 1। তাহলে 1 ইনটু ল্যামডা বাই 2, তার মানে ল্যামডা বাই 2 এর প্রথম মানে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2 এর প্রথম বিজোড় সংখ্যার গুণিতক। তার মানে এটা হচ্ছে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2। ঠিক আছে, পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2। তো সেই জিনিসে আমরা এখন ইউজ করব এখানে, যে আমরা যে পাথ ডিফারেন্সটা পাইছি সেটা কি হবে? প্রথম মিনিমার জন্য। তো প্রথম মিনিমার জন্য যদি পাথ ডিফারেন্স পাই, তো আমরা বলতে পারি যে পাথ ডিফারেন্সটা পাইছি ডি বাই 2 sin থিটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে কার সমান? ল্যামডা বাই 2 এর সমান। আচ্ছা, সেটা হচ্ছে ল্যামডা বাই 2 এর সমান। সো আমি লিখতে পারি ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু ডি বাই 2 sin থিটা। সো এখান থেকে হাফ হাফ যদি কেটে দেই তাহলে থাকে কি? ডি sin থিটা জি সমান স্যার সমান দিকে সমান সমান ল্যামডা ল্যামডা। তো এটা হচ্ছে আমার প্রথম মিনিমার জন্য। তাহলে এরপরে সেকেন্ডটার জন্য কি হবে? ডি sin থিটা বাই 2 ল্যামডা। তৃতীয়টার জন্য হবে ডি sin থিটা বাই 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা, এরকম হবে। তো যদি আমাদের n সংখ্যক অর্ডার থাকে তাহলে আমরা লিখতে পারি d sin থিটা সমান সমান n ল্যামডা। জেনারেলি আমরা এটাকে ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি যে d sin থিটা সমান সমান n ল্যামডা। ঠিক আছে, যেখানে n হচ্ছে প্লাস মাইনাস 1 বা প্লাস মাইনাস 2 বা ঠিক আছে, যে কোনোটা হতে পারে। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্লিটের জন্য, একটা সিঙ্গেল স্লিটের জন্য ডিফারেনশিয়াল মানে ডিফ্রাকশন অফ লাইটের জন্য ইকুয়েশন। এখন আমাদের একটা ম্যাথ করব আমরা এই ফর্মুলাতে। এই ফর্মুলাতে যদি আমরা ম্যাথ করতে চাই, তোমাদের যে ম্যাথের যে এটা দিচ্ছি, দেখো এখানে বলছে এ সেকেন্ড অর্ডার স্পেকট্রাম, তাহলে n এর মান কত? 2 2 ফর্ম এট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটার মান কত?
380 380 না 38 ডিগ্রি আছে এটা ও পয়েন্ট আছে এটা আচ্ছা কখন এটা when light falls normally on diffraction grating তো তোমাদের একটা কথা আছে সাথে diffraction grating জিনিসটা কি আচ্ছা diffraction grating হচ্ছে এরকম একটা ধরো একটা সিম্পল গ্লাস প্লেট যে গ্লাস প্লেটের মধ্যে ধরো যেমন এই diffraction grating এ প্রতি সেন্টিমিটারের মধ্যে 5400 ছিদ্র করা আছে এই diffraction grating এর প্রত্যেকটা প্রতি 1 সেন্টিমিটারের মধ্যে 5400 ছিদ্র আছে মানে 5400 স্লিট আছে মানে এটা খালি চোখে দেখা যাওয়ার মতো না ঠিক আছে এটা কোনোভাবেই খালি চোখে দেখা যায় না এবং এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রতি সেন্টিমিটার এরকম ধরো 5400 ছিদ্র আছে কোনোটার মধ্যে 6000 ছিদ্র আছে কোনোটাতে 10000 ছিদ্র আছে কোনোটাতে 3000 ছিদ্র আছে এরকম এইরকম যে জিনিসটা সেখান দিয়ে যখন এরকম কোন একটা স্লিট দিয়ে যখন আমরা লাইট পাস করি তখন হচ্ছে ডিফ্রাকশন হয় সেটা আসলে খালি চোখে দেখা যায় না দেখে মনে হয় নরমাল গ্লাস কিন্তু সেগুলো হচ্ছে ডিফ্রাকশন ঠিক আছে তো চিন্তা করো যে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 5400 এরকম স্লিট থাকে তাহলে একটা স্লিটের উইথ কত হবে একটা স্লিটের উইথ কত হবে 1/5400 হবে না জি স্যার এটাকে মিটারে নিয়ে এসে মানে মিটারে করব না সেন্টিমিটারে রেখে দেব না মিটারে নিয়ে আসবা সেটা তো পরে হিসাব কিন্তু এটা হবে কি d সমান 1/5400 দেখো এই জন্য এই ফর্মুলাটা একটা আছে হচ্ছে d is equal to 1/n d is equal to 1/n ঠিক আছে তাহলে d is equal to 1/5400 পরবর্তীতে এটাকে কি করতে হবে মিটারে নিয়ে আসতে হবে মিটারে নিয়ে আসার জন্য দেখো খেয়াল করে দেখো কি হবে দেখো 4 ও 100 দিয়ে গুণ হবে হ্যাঁ 1 সেন্টিমিটার যদি তোমার 5400 স্লিট থাকে তাহলে 1 মিটারে কত থাকবে তাহলে 54000 হবে 54000 তার মানে এখানে হচ্ছে 100 দিয়ে গুণ করে দিয়েছে ঠিক আছে ক্লিয়ার তাহলে দেখো এখানে আমি d এর মান পাইলাম n এর মান তো দেয়া আছে কত 2 থিটার মান দেয়া আছে 38 ঠিক আছে থিটার মান দেয়া আছে 38 তাহলে আমাদের যে ফর্মুলা ছিল d sin থিটা সমান সমান n ল্যামডা d sin থিটা সমান সমান n ল্যামডা এখান থেকে ল্যামডা বের করতে হবে ল্যামডা কি বের করা যাবে জি স্যার তো দেখবা এরকম অনেকগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই তোমরা করে ফেলবা যেহেতু এইটা তোমাদের অলরেডি দিয়ে দেওয়া আছে সেকেন্ড ম্যাথটাও সেম টাইপের ম্যাথ এরপরে ম্যাথটাতে একটু ডিফারেন্স আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে সোডিয়াম লাইট is incident normally on a diffraction grating having 3000 lines per centimeter what is the highest order of the spectrum obtained with this grating বলা আছে যদি আমি 90 ডিগ্রিতে একটা সোডিয়াম লাইট একটা ডিফ্রাকশন গ্রেটিং এর উপর ফেলি তাহলে আমি সেখানে সর্বোচ্চ কতগুলা অর্ডার পাইতে পারি সেটা বের করতে বলছে তাহলে দেখো তারপর তো n এরটা বের করা লাগবে হ্যাঁ এখানে n এর মান বের করতে হবে ল্যামডার মান দেয়া আছে d এর মান দেয়া আছে ঠিক আছে d এর মান দেয়া আছে ল্যামডার মান দেয়া আছে থিটার মানও দেয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 90 ঠিক আছে সো n এর মান বের করতে হবে তো সিম্পলি তুমি যদি এই ফর্মুলা ইউজ করো d is equal to 1/n থিটার মান আচ্ছা use করো। কোশ্চেনে তো 90 ডিগ্রি দেখছি না আচ্ছা এই যে দেখো নরমালি শব্দটা নরমালি মানে কি লম্বভাবে ঠিক আছে ও নরমালি মানে হচ্ছে লম্বভাবে সো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি 90 ডিগ্রি আচ্ছা তো এখানে যখন n এর মান বের করবা n এর মান আসবে হচ্ছে 5.66 n এর মান দাও 5.66 আসলো তাহলে তুমি অ্যানসার কত দিবা আচ্ছা সর্বোচ্চ তার মানে তো হইলো মানে ফুল মতো আসলে আমরা 5টা পাবো 5টা পাবো হ্যাঁ অবশ্যই এটা দিতে হবে কারণ কি কারণ ধরো ব্যাপারটা আমি যদি সিম্পলি বলি তোমাকে আমি ধরো 5 টাকার যে কলম আছে 5 টাকার কলম কিনতে বললাম তোমাকে 29 টাকা দিয়ে দিলাম তুমি কয়টা কলম কিনতে পারবা 5টা 5টা 4 টাকা আচ্ছা থাকবে কিন্তু তুমি কিনতে পারবা না, তোমাকে দিবে না ঠিক আছে সো এটা যদি 5.99 ও হয় তারপরও কি হবে 5 হবে 5 হবে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে ঠিক আছে যদি 5.66 দাও তাহলে বোঝা যাবে যে তুমি ম্যাথটা বুঝো নাই ঠিক আছে সো এর উপরে লিখে দিলাম হেন্স দ্য অর্ডার অফ দ্য স্পেকট্রাম ইজ 5 সো দ্যাটস মিন n এর মানটা অল টাইম এটা একটা প্রোডাক্ট নাম্বার হবে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা পেতে হবে
ওকে, 9 হয় তবুও কি আমরা 5 দিব? কি হইলে 5 দিবা? 5 পয়েন্ট যদি 99 হয় হ্যাঁ, তবুও তারপরে কি 5 5 দিব? দিবা। হ্যাঁ, তারপরে 5 দিবা। ঠিক আছে, তারপরে 5 দিবা। আচ্ছা, তো এইরকম ম্যাথ আরো একটা দুটা আছে, সেটা তোমরা একটু করার চেষ্টা করো। এখানে দেখবা একটা ম্যাথ আছে, এখানে হচ্ছে ই বের করতে বলছে, n এর মান বের এর করতে। মানটা n এর মান বের করতে, বড় n এর মান বের করতে বলছে, যে প্রতি জি স্যার সেন্টিমিটারে ডিফ্রাকশন গ্রেডিং এর প্রতি সেন্টিমিটারে কতগুলা ছিদ্র আছে সেটা বের করতে বলছে। এখানে ল্যামডার মান দেয়া আছে, অর্ডার স্মল n সমান সমান 2 দেয়া আছে, থিটার মান দেয়া আছে। সেখান থেকে শুরুতে d এর মান বের করবা, d সমান সমান কি 1/n, তো সেখান 1 থেকে বাই ক্যাপিটাল n এর মানটা বের করবে। জি স্যার পারবো। আচ্ছা, ওকে। তো এরপর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন অফ লাইট। ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন অফ লাইটের মধ্যে পার্থক্য কি? তো আমরা যেসব পার্থক্য পড়ছি সেগুলোর মধ্যে ব্যাপারটা ছিল এরকম, যে ডিফ্রাকশনের জন্য, ইন্টারফারেন্সের জন্য আমাদের দুইটা স্লিট লাগতো, আর ডিফ্রাকশনের জন্য একটা স্লিট হলেই আমাদের হয়ে যাচ্ছে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ডার্ক ফিল্মস যেগুলো ছিল সেগুলা কমপ্লিটলি ডার্ক ছিল, ঠিক আছে, ওগুলোর মধ্যে কোনো লাইট নাই। আর ডিফ্রাকশনের ক্ষেত্রে যে ডার্ক লাইট পাচ্ছি সেগুলো কমপ্লিটলি ডার্ক না। এবং ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম যে ফ্রিঞ্জের উইডথ গুলা সবসময় সমান থাকতো, ডিফ্রাকশনের ক্ষেত্রে এগুলা সমান না। তারপরে ইন্টারফারেন্সের ক্ষেত্রে এমন হইতো যে আচ্ছা, ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা হইতো সেটা হচ্ছে সবগুলা উইডথ হচ্ছে সমান, বা সবগুলা ইন্টেন্সিটি সমান। লাইট ইন্টেন্সিটি যেগুলা ধরো ডার্ক লাইট যেগুলা, সবগুলা ডার্ক লাইটের ইন্টেন্সিটি একরকম। ব্রাইট লাইট যেগুলা, সেগুলো সবগুলো ব্রাইট লাইটের ইন্টেন্সিটি একরকম। কিন্তু ডিফ্রাকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এরকম না। ডিফ্রাকশনের ক্ষেত্রে একেবারে সেন্ট্রাল যে ফিল্মসটা পাবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ডার্ক বা সবচেয়ে বেশি ব্রাইট, তারপরে আস্তে আস্তে সেগুলোর ব্রাইটনেস কমতে থাকবে, ঠিক আছে। আর ধরো যে একেবারে সেন্ট্রালের কাছাকাছি তুমি যে ডার্ক ফিল্মসটা পাবা সেটার ইন্টেন্সিটি দেখা যাবে যে অনেক অল্প, সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, দ্যাট মিন্স ইন্টেন্সিটি কমে বাড়ে ডিফ্রাকশনের ক্ষেত্রে। কিন্তু ইন্টারফারেন্সের ক্ষেত্রে এই কমা বাড়া নাই, সবকিছু হচ্ছে সমান, সমান ইন্টেন্সিটি। তো এগুলাই হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে বেসিক পার্থক্য। স্যার এই পার্থক্যগুলো কি সরাসরি আসতে পারে? আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আর তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে। 15 পেজ পর্যন্ত হচ্ছে তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস আগামী ক্লাসে। স্যার এটা কত পেজ পর্যন্ত? 15 পেজ পর্যন্ত। স্যার ওই পাশের মানে থার্মোমিক্সের যে আমাদের এন্ট্রপি বাকি ছিল ওটাও কি এর মধ্যে দিয়ে দিবেন? না 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 না, শুধু অপটিকেরই? শুধুমাত্র অপটিক্সে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন এইটুকু হচ্ছে তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস। ওকে স্যার। স্যার 10 তারিখে সিটি? হ্যাঁ, 10 তারিখে। স্যার পরীক্ষা কি ওই যে আগের সিটি গুলো যেভাবে হয়েছে এইভাবে হবে? পরীক্ষা যে কিভাবে হবে, মানে এখন তো তোমাদের আবার ফিজিক্যালি পরীক্ষা সামনে, সো বেটার হয়তো তোমাদের ফিজিক্যালি এই ক্লাস টেস্টটা নিলে। সেটা তো পসিবল হচ্ছে না আপাতত, যেহেতু তোমাদের পারমানেন্ট ক্যাম্পাসে, আমি নর্মালি সিটি ক্যাম্পাসে ক্লাস করি। না স্যার আসলে ওই যে আমরা সিএসসি এক্সামটা দিচ্ছি হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে। ম্যাম বললো যে দুইটা তোমরা গুগল ফর্মে দেওয়ার পর তোমরা চাইলে একটা অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারো। আচ্ছা, জি স্যার, যদি ফিজিক্স এর এটা দেন তাহলে আমরা এটাও অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারি। আমি দেখি, ঠিক আছে, সেটা এই অ্যাসাইনমেন্ট আকারে দিই তাহলে দিবনি, সমস্যা নেই। ওকে স্যার। এখন আগামী ক্লাসে তো তোমাদের ক্লাস টেস্ট হবে, তো তোমরা, আমি আজকে মোটামুটি পড়ায় দিব। এখন তোমরা কি একটা রিভিউ ক্লাস চাও? জি স্যার, একটা ক্লাস হলে ভালো হতো। জি স্যার, জি স্যার, একটা কবে ক্লাস করতে- দরকার স্যার। কবে করতে চাও? স্যার রবিবারে দেন। স্যার 10 তারিখে তো আপনার ক্লাস আছে মনে হয়। 10 ক্লাসে তারিখে তো তোমাদের ক্লাস মানে দিবা। সিটিটা হবে।
রবিবার করতে চাও? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবার 11টায়, হ্যাঁ একটা ক্লাস হবে, ওকে রিভিউ স্যার। ক্লাস। সেই ক্লাসটা হবে এরকম, তোমরা সেই হচ্ছে প্রবলেম নিয়ে আসবা যে তোমাদের কার কোথায় প্রবলেম আছে, ঠিক আছে? আমি সেই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। ওকে স্যার। স্যার ফাইনাল পরীক্ষা কবে? তোমার ফাইনাল পরীক্ষা 13 তারিখ থেকে শুরু। স্যার রুটিন দিছে, রুটিন তো পাইলাম না এখন। জানেন ভাই তুমি থাকো কই, গ্রুপে দেখো আছে। আজকে আবার একটু দিও তো ভাই। রুটিন দেয়া, ঠিক গ্রুপের আছে? যে ভাই নাম কও। আচ্ছা ওকে, তো আমি একটু পড়ি, সেটা হচ্ছে আমরা আরেকটু আগাই। সেটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন জিনিসটা কি? সেটা হচ্ছে এরকম, আমরা নরমালি জানি যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকে। ইলেকট্রিক ফিল্ড একটা ডিরেকশনে অসিলেট করে। সাপোজ ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে অসিলেট করে, ইলেকট্রিক ফিল্ড ধরা হচ্ছে এরকম একটা ডিরেকশন অসিলেট করে। এর সাথে সাথে আরেকটা সমকোণে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ধরলাম অসিলেট করতেছে। হ্যাঁ, থ্রি ডিমেনশনাল যদি আমি চিন্তা করি তাহলে সমকোণে ম্যাগনেটিক ফিল্ডটা অসিলেট করতেছে। এছাড়াও যে আরেকটা ডিরেকশন থাকে, সেই ডিরেকশন বরাবর আমাদের ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রপাগেট করে, ঠিক আছে? যেখানে ছবি দেখানো হয়েছে, রেড যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ব্লু যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এভাবে অসিলেট করে কিন্তু টোটাল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা হচ্ছে এরকম, এই যে এই বরাবর সামনের দিকে অসিলেট করে, এইভাবে করে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অসিলেট করে। এবং লাইট নরমালি কি করে, চারদিকে ছড়ায় যায়, তাই না? চারটা দিকে, মানে সব চারদিক বলতে মানে চারিদিকে, সব মানে দিকে। সব দিকে হচ্ছে লাইট হচ্ছে ছড়ায় যায়। স্যার এটা তো সমাবর্তনের মতো। হ্যাঁ, এটা সমাবর্তনের মতো না, আমি সমাবর্তন করাচ্ছি। ও পোলারাইজেশন এটা আচ্ছা, হচ্ছে এটা সমাবর্তন। নিচেরটা। তো এখন আমি যদি কোনো একটা পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে এই অর্ডিনারি লাইটটাকে পাস করি, তাহলে এই লাইটের ডিরেকশন যে কোনো এক দিকে কনফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? যে কোনো একটা তলে এই লাইটের ডিরেকশনটা কনফাইন্ড হয়ে যায় বা সীমাবদ্ধ কম্বাইন হয়ে যায়, হবে। ঠিক আছে? তো এই প্রসেসটাকেই বলা হয় পোলারাইজেশন অফ লাইট বা আলো সমাবর্তন। যদি লাইটের বিভিন্ন দিকের ডিরেকশনটা একটা পার্টিকুলার প্লেনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং সেই পার্টিকুলার প্লেনের মধ্যেই লাইটটা ভাইব্রেট করতে থাকে, তাহলে এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমাবর্তন। তো এই সমাবর্তনের কিছু টার্ম সম্পর্কে আমাদের আসলে একটা আইডিয়া নিতে হবে। যেমন হচ্ছে আনপোলারাইজড লাইট মানে কি? আনপোলারাইজড মানে হচ্ছে অর্ডিনারি লাইট যেটা আমরা নরমালি ইউজ করি, যেটা হচ্ছে সব ডিরেকশনে প্রপাগেট করে, সব ডিরেকশনে স্পিড আউট হয়, সেটা হচ্ছে আনপোলারাইজড লাইট, ঠিক আছে? আচ্ছা, পোলারাইজড লাইট কি? পোলারাইজড লাইট হচ্ছে সেই লাইট যেটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেনে শুধুমাত্র ভাইব্রেট করে, অন্য কোনো দিকে ভাইব্রেট করে না, সেটাকে আমরা বলি পোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট এই যে এভাবে ড্র করতে হয়, ঠিক আছে? সব ডিরেকশনে ডিরেকশন দেখে আনপোলারাইজড লাইটটা দেখে ড্র করতে হয়। আর পোলারাইজড লাইটটা ড্র করতে হয় এরকম করে, এই যে উপর নিচ বরাবর। এটা হচ্ছে পোলারাইজড লাইট, ঠিক আছে? সবগুলোর তল সেম হবে। মানে যে কোনো একদিক, একটা তল বরাবর হবে, অন্য কোনো তলে এই লাইটটা থাকবে না, এটা জি হচ্ছে স্যার। পোলারাইজড লাইট। আর এরপর হচ্ছে প্লেন অফ ভাইব্রেশনটা কি? এই যে তল বরাবর লাইটটা যে ভাইব্রেট, কোনো লাইটকে কি আমরা পোলারাইজ করতে পারি? হ্যাঁ যে কোনো লাইটকেই পোলারাইজ করতে পারি আমরা। ওকে স্যার। আচ্ছা, প্লেন অফ ভাইব্রেশন কি? প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে এই যে প্লেন বরাবর লাইট এই পার্টিকেলটা ভাইব্রেট করতেছে, সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। যে প্লেন বরাবর এই পার্টিকেলটা, এই লাইটের যে পার্টিকেল গুলো আছে, লাইট ওয়েভের যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো যে প্লেন বরাবর ভাইব্রেট করতেছে সেটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন। যেমন আমি যদি একটা ছবি দেখাই, যে এই কাছ থেকে আমি একটা অর্ডিনারি লাইট একটা টুরমালিন ক্রিস্টালের মধ্য দিয়ে পাঠিয়েছি এবং লাইটটা পোলারাইজড হয়েছে। পোলারাইজড হওয়ার কারণে এ বি সি ডি এই তল বরাবর লাইটটা হচ্ছে ভাইব্রেট করতেছে। সো এ বি সি ডি এটা হচ্ছে, এই প্লেনটা হচ্ছে আমার প্লেন অফ ভাইব্রেশন।
এবং এবিসিডির সাথে আরেকটা প্লেন যদি আমি কনসিডার করি সেটা হচ্ছে ইএফ জিএইচ। এবিসিডির সাথে ইএফ জিএইচ যে প্লেনটা আছে এই প্লেনটা হচ্ছে কি আমার প্লেন অফ পোলারাইজেশন। ঠিক আছে, তো অর্ডিনারি লাইটটা দুর্বল ক্রিস্টাল দিয়ে পাস করলো, পাস করার ফলে সেটা হচ্ছে যে এবিসিডি এই প্লেন বরাবর ভাইব্রেট করতেছে এবং এবিসিডি প্লেনের সাথে একটা যে প্লেন আছে সমান্তরাল আরেকটা প্লেন আছে সেটা হচ্ছে ইএফ জিএইচ। এই প্লেনটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। সো আমরা বলতে পারি প্লেন অফ ভাইব্রেশনের সাথে লম্বভাবে পারপেন্ডিকুলারলি যে প্লেন থাকে সেটাকে আমরা বলতে পারি প্লেন অফ পোলারাইজেশন। ঠিক আছে, জি স্যার। তো এরপরে পোলারাইজেশনের আসলে তিন টাইপের ক্লাসিফিকেশন আছে, লিনিয়ার পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশন, ইলেকট্রিক্যাল পোলারাইজেশন। আমরা মেইনলি লিনিয়ার পোলারাইজেশনটাই দেখবো আর কি। আর পোলারাইজেশন হওয়ার জন্য 5টা ওয়ে আছে। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখো। পোলারাইজেশন হওয়ার জন্য 5টা ওয়ে আছে। একটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন আর একটা হচ্ছে ডাবল রিফ্রাকশন। এরকম 5টা ওয়েতে লাইট পোলারাইজড হতে পারে। রিফ্লেকশন, রিফ্রাকশন, স্ক্যাটারিং, সিলেক্টিভ অ্যাবজর্পশন বা ডাইকোটিজম আর একটা হচ্ছে ডাবল রিফ্রাকশন। এরকম 5টা ওয়েতে লাইট পোলারাইজড হতে পারে। তো এরপরে একটা ল আছে সেটাকে বলা হয় ব্রুস্টার্স ল। ব্রুস্টার্স লটা কি? ব্রুস্টার্স ল এটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে লাইট রিফ্লেকশন এবং রিফ্রাকশন এই প্রসেসে পোলারাইজ হয়। তো ল করার আগে আমরা সিস্টেমটা একটু দেখে আসি। সিস্টেম হচ্ছে এরকম যে ধরো এই পাশে আমার একটা ন্যাচারাল লাইট আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমার একটা ন্যাচারাল লাইট আছে যেটা হচ্ছে সব ডিরেকশনে প্রপাগেট হচ্ছে। এই ন্যাচারাল লাইটটা এখানে অবশ্য মানে এই যে ডিরেকশন দেওয়াটা একটু ভুল হয়েছে, তো বাট এটা হচ্ছে সব ডিরেকশনে হবে। তো এই লাইটটা যদি কোনো একটা তলের উপর পড়ে এবং তলটা কেমন দেখো, নিচেরটা হচ্ছে ডেন্সার মিডিয়াম আর উপরেরটা হচ্ছে আমার লাইট মিডিয়াম। তো এখানে যদি পড়ে তাহলে ডেন্সার মিডিয়ামের বাংলাটা কি? মানে ঘনমাধ্যম, ঘনমাধ্যম আর উপর হচ্ছে হালকা মাধ্যম। হালকা মাধ্যম। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে এখান থেকে কিছু লাইট কি হবে, রিফ্লেক্ট হবে, তাই না? এবং লাইট যেটা রিফ্লেক্ট হবে সেটা কি হবে, মানে আপতিত সেটা রশ্মি, মানে অনুরূপ কোণ হবে, সমান হবে কোণ। হ্যাঁ, আপতিত থিটার রশ্মি আর মানটা অপতিফলিত রশ্মি এই দুইটা কি হবে, সমান হবে। দ্যাট মিন্স ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আই এই দুটো হচ্ছে সমান হবে। তো এই দিক বরাবর ইকুয়াল। লাইটটা হচ্ছে চলে আসলো। ধরো এখানে একটা আমার ফিল্টার আছে যে ফিল্টারের মধ্যে লাইট পোলারাইজ হচ্ছে, এইদিকে চলে আসছে, তো সেটা হচ্ছে প্লেন পোলারাইজ রিফ্লেক্টেড লাইট। আবার কিছু লাইট এখান থেকে রিফ্রাক্ট হবে মানে প্রতিসরিত হবে। তো প্রতিসরিত যেটা হবে সেটা স্বাভাবিকভাবে নিচের দিকে চলে যাবে, একটু বেঁকে যাবে। হ্যাঁ একটু বেঁকে যাবে এবং সেটা হচ্ছে এই আয়ের চাইতে এটা সব কোনটা কম হবে, তাই না? আর এর মানটা কম হবে স্যার। হ্যাঁ, এবং সেটা হচ্ছে আর। তো দেখা গেছে যে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি যে কোনো অ্যাঙ্গেলে ফেলি, মানে 10, 20, 15 এরকম যে কোনো অ্যাঙ্গেলে ফেলি, তাইলে আমার ম্যাক্সিমাম পোলারাইজেশন হয় না। তো ম্যাক্সিমাম পোলারাইজেশন তখনই হয় মানে যে অ্যাঙ্গেলে এই অর্ডিনারি লাইটটা ফেললে ম্যাক্সিমাম পোলারাইজেশন হয়, তখন একটা ঘটনা ঘটে। সেটা কি, তখন এই রিফ্লেক্টেড রে আর রিফ্রাক্টেড রে এর মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। মানে রিফ্লেক্টেড রে বা রিফ্লেক্টেড লাইট মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়, এবং এই 90 ডিগ্রি হওয়ার জন্য যে অ্যাঙ্গেলে এই লাইটটাকে ফেলতে হয় সেই অ্যাঙ্গেলে ফেলার পরেই দেখা যায় যে ওই সময়টাতে ম্যাক্সিমাম পোলারাইজেশন পাওয়া যায়। তো এই জিনিসটা আসলে এক্সপেরিমেন্ট করতে বিজ্ঞানী ব্রুস্টার, উনি আসলে যেটা পাইছেন যে ম্যাক্সিমাম পোলারাইজেশন অফ রিফ্লেক্টেড রে অকার্স, ম্যাক্সিমাম পোলারাইজেশন তখনই হয়, কখন হয়, যখন এই রিফ্লেক্টেড রে ইজ রাইট অ্যাঙ্গেল টু দা রিফ্রাক্টেড রে। এই প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এই দুইটা একটা একটার সাথে 90 ডিগ্রিতে থাকে এবং ওই সময়টাতে যে কোনো অ্যাঙ্গেলে যদি আমরা লাইটটাকে রাখি, ওটা যদি মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে তো ওটার আই আর আর এর দুইটার যোগফল তো অল টাইম 90 ডিগ্রি হয়। না না না, আই আর আর এর যোগফল না, এটা হচ্ছে তোমার এই মাঝখানের এইটুকুর যোগফল।
আমি তোমাকে দেখাবো। এখানে এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এইটুকুর মানে এইটুকুর কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে। জি স্যার, আমি বলতেছি কি উপরে যে আয়টা যে আছে ওটা তো ওইটার মানে প্রতিফলন কোনটাই তো আসলে নিচের মানে আর না, এর বিপরীত আচ্ছা ডিরেকশনের আমি ওটা। আমি তোমাকে দেখাই যে এটা হচ্ছে আমার আই, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমার আই। তো ধরো এটা আমার হইতে পারে এইরকম, তাই না? জি এটা হচ্ছে আর হইতে পারে, আর এইখানে যদি আমার রিফ্লেক্ট হয় সেটা অবশ্যই আই হবে। জি স্যার। হ্যাঁ, এখন এটা কিন্তু নেসেসারি না যে এই আই আর এই আর মিলা 90 ডিগ্রি হবে। এটা কি নেসেসারি? কারণ এইটা তো আমার আসার কথা ছিল এই দিক বরাবর। জি স্যার, মাঝ বরাবর। এদিকে মানে আসার, স্যার সমবর্তন কোন ট্যানজেন্ট প্রতিফলক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এইটা কিন্তু হওয়ার কথা না। তার মানে আই আর আর সবসময় 90, মানে এই মাঝের কোনটা সবসময় 90 ডিগ্রি হবে এটা আসলে কথা না। কিন্তু এইটা যখন মানে এখানে এমন একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে আমি যখন এটা ফেলি তখনই আমি দেখি যে এখানে 90 ডিগ্রি হয় এবং ওই সময়টাতেই ম্যাক্সিমাম পোলারাইজেশন পাওয়া যায়। এবং যে অ্যাঙ্গেলে ফেললে এটা হয় সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্রুস্টার অ্যাঙ্গেল। মানে যেহেতু ম্যাক্সিমাম পোলারাইজেশন আমি পাচ্ছি এই জন্য সেটাকে বলা হয় ব্রুস্টার অ্যাঙ্গেল। এবং খেয়াল করে দেখো যে যদি এইটুকু আমার 90 ডিগ্রি হয় তাহলে আমার আই প্লাস আর সমান সমান কি হবে? 90। আই প্লাস আর সমান সমান হবে 90 ডিগ্রি, তাই না? জি স্যার। আই প্লাস আর সমান সমান 90 ডিগ্রি। এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি 90 মাইনাস আই। মাইনাস আর। এখন প্রতিফলনের যে প্রতিসরণের যে একটা ফর্মুলা আছে যে মিউ ইজ ইকুয়াল টু, tan থিটা। না, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সাইন আই বাই সাইন আর। সাইন আই বাই সাইন আর is equal to sin I by sin। এখানটাতে আমি সাইন আই এর মান সাইন আই বসাইলাম, আর সাইন আর এর জায়গায় লিখলাম কি সাইন 90 ডিগ্রি মাইনাস ডিগ্রি মাইনাস আই। So that's mean ওটা cos হয়ে যাবে, sin by cos is equal to tan। সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন। তাহলে বলো যে সাইন 90 ডিগ্রি মাইনাস আই সমান সমান কত? cos i। কেন cos হবে? তা ওই যে মানে ইসের পাই বাই 2 আছে এইজন্য। এটা হবে কি যে আমরা যে চারটা কোঅর্ডিনেট এর মধ্যে This is so cool। 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে। তো ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে সবকিছু পজিটিভ। পজিটিভ। কিন্তু যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি বেজোড় গুণিতক আছে, এইজন্য মানে সাইনটা পেজের মান চেঞ্জ হয়ে যায়। cos হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে যাবে cos i। তাহলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা কি tan i, তাই না? জি স্যার, is tan i। equal to tan i। tan i। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন যে mu is equal to tan i। বা tan i। এটাকে আমি যদি অন্য কোনো কিছু ইউজ করি তাহলে এটাকে বলা হয় mu is equal to tan থিটা। theta p। যেহেতু এই অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম পোলারাইজেশন এখানে তো স্যার এখানে তো সাইন আর এর মানটাকে tan i এ নেওয়া হয়েছে, মানে আই এর মানের মধ্যে নেওয়া হয়েছে। এটা কি শুধু আর এর মধ্যে নেওয়া যায় তো, মানে শর্ত সাপেক্ষে? শুধু আর বলতে i সমান সমান 90 ডিগ্রি মাইনাস। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে যদি করা যেত, যেমন মানে অ্যানসার হতো tan আর, এরকমটা কি হওয়া পসিবল? আচ্ছা, না না, সেটা পসিবল না। কেন পসিবল না? কারণ আমার তো বের করতে হবে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা তো আমার পোলারাইজেশনের সাথে রিলেটেড। জি স্যার, বুঝতে পারছি। সো এই অবজারভেশন করে হচ্ছে বিজ্ঞানী ব্রুস্টার। ঠিক আছে, ব্রুস্টার এই অবজারভেশন করে এবং এই জন্য এই লটাকে বলা হয় ব্রুস্টারস ল। এটা 1811 সালে উনি প্রপোজ করেন। উনি বলেন যে the tangent of the angle at which polarization is obtained by reflection, মানে যে কোণে পোলারাইজেশন রিফ্লেকশনের মাধ্যমে পোলারাইজেশন অবটেইন হয় সেই কোণের ট্যানজেন্ট tan theta p is equal to the refractive index of the medium। ওই মিডিয়ামে রিফ্রাক্টিভ ইনডেক্সের সমান। পোলারাইজেশনের মাধ্যমে
সরি রিফ্লেকশনের মাধ্যমে যে পোলারাইজেশন হয় এবং সেই পোলারাইজেশনটা যে কোণে হয়, যে অ্যাঙ্গেলে হয়, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট দ্যাট ইজ tan theta p is equal to the refractive index of the medium. Mu is equal to tan theta p. এখানে mu হচ্ছে refractive index of the medium আর theta p is the angle. তো এই লটাকে বলা হয় ব্রুস্টারস ল। ঠিক আছে, এবং এখানে দেখা একটা কথা খুব ইম্পর্টেন্ট যে এই অ্যাঙ্গেলকে ব্রুস্টারস অ্যাঙ্গেল বলা হয়, এটাকে থিটা পি বা থিটা বি এসব দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, লাইট রিফ্লেক্টেড ফ্রম এনি অ্যাঙ্গেল আদার দেন ব্রুস্টারস অ্যাঙ্গেল ইজ পার্শিয়ালি পোলারাইজড। এই কোশ্চেনটা অনেক সময় করা হয় যে ব্রুস্টার অ্যাঙ্গেল ব্যতীত অন্য কোনো অ্যাঙ্গেলে যে লাইট রিফ্লেক্ট করা হয় তাহলে পোলারাইজেশন হবে কিনা। অনেকে বলেন স্যার হবেই না, কিন্তু হবে। সেটা হবে কি পার্শিয়ালি পোলারাইজড, মানে সম্পূর্ণরূপে পোলারাইজড হবে না, পার্শিয়ালি পোলারাইজড হবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ব্রুস্টার অ্যাঙ্গেল থিটা বি এটা কি আই আর আর কে প্রকাশ করে নাকি হ্যাঁ, এই যে আমি যে আই যেটা লিখলাম সেটাই হচ্ছে আমার ব্রুস্টার অ্যাঙ্গেল। থিটা বি? হ্যাঁ, থিটা বিও লিখতে পারি, থিটা পিও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, বা স্যার থিটা 1 না থিটা 1 থিটা 2 এভাবেও লেখা যায় নাকি? আচ্ছা হ্যাঁ, লেখা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখো ওরা কি করছে, mu1 বাই mu2 দুইটা ধরছে। তো এর মধ্যে একটা হচ্ছে তোমার mu1 হচ্ছে তোমার লাইটের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো লাইটের সরি এটা হচ্ছে তোমার বাতাসের বা বায়ু রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আরেকটা হচ্ছে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তো এটার মান তো সবসময় 1। সো তুমি চাইলে mu1 mu2 না লিখে ডাইরেক্ট mu লিখতে পারো। ঠিক আছে, আমি যেভাবে করছি, চাইলে ডিরেক্টলি mu লিখতে পারো। দেখো এই যেখানে mu1 আর mu2 সম্পর্কে বলছে যে mu1 আর mu2 হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দা রিফ্লেক্টিং সারফেস, মানে ওই মিডিয়ামের, আরেকটা হচ্ছে সারাউন্ডিং মিডিয়ামে। সারাউন্ডিং মিডিয়াম কি এয়ার এর, তো এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1, সো এটা আসলে আলটিমেটলি 1 হয়ে যাবে। সো এই mu1 mu2 দুইটা না লিখে ডিরেক্টলি তোমরা এরকম করে আমি যেটা লিখলাম এটা ইউজ করতে পারো, যে mu দিয়ে ইউজ করতে পারো, যে mu ইজ ইকুয়াল টু tan থিটা p বা tan থিটা p, তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আজকে কি বেশি হয়ে যাচ্ছে? না স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস করবো, পরে রেখে দেবো আজকে, সেটা হচ্ছে মেলাস ল। মেলাস ল জিনিসটা কি? মেলাস ল জিনিসটা হচ্ছে ধরো তুমি একটা লাইটকে পোলারাইজড করলা, হ্যাঁ, তো লাইটকে পোলারাইজড করলা, এখন সেটা কতটুকু পোলারাইজড হবে বা সেটা ইন্টেন্সিটি কত হবে সেটা একটা ব্যাপার স্যাপার আছে। তো যখন একটা লাইট পোলারাইজড হইলো সেটার ইন্টেন্সিটি অর্ডিনারি লাইটের সমান, ঠিক আছে, তো এরপরে তুমি চাচ্ছ সেই লাইটের ইন্টেন্সিটিটাকে কমাইতে। তো সেই লাইটের ইন্টেন্সিটি যদি কমাইতে চাও তাহলে আসলে তুমি কি করবে, এটা নিয়ে আসলে মেলাস ল। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাকর্ডিং টু মেলাস, when completely plane polarized light is incident on an analyzer, এখানে দুইটা জিনিস আছে, একটাকে বলা হয় পোলারাইজার আর একটা হচ্ছে অ্যানালাইজার। পোলারাইজার দিয়ে আমরা কি করি, লাইটকে পোলারাইজড করি। তো ধরো আমরা এখান থেকে একটা অর্ডিনারি লাইট ছিল, আনপোলারাইজড লাইট ছিল, সেটাকে পোলারাইজারে দিলাম, তাহলে সেটা কি হলো, একটা পোলারাইজড লাইট হয়ে গেল, দ্যাটস প্লেন পোলারাইজড লাইট হয়ে গেল। এই পোলারাইজড লাইটের যদি ইন্টেন্সিটি আমি কমাইতে চাই তখন আমি এখানে আরেকটা পোলারাইজার রাখবো যেটাকে আমরা বলবো অ্যানালাইজার, কারণ সেটার কাজ হচ্ছে ইন্টেন্সিটি কমানো বা বাড়ানো। এখন এটার ইন্টেন্সিটি কমবে না বাড়বে সেটা ডিপেন্ড করবে কার উপর, অ্যানালাইজারের উপর। সো আমি যখন এইখান দিয়ে পাঠাবো তাহলে সেটা ইন্টেন্সিটি কমে যাইতে পারে, ঠিক আছে, বা সেম থাকতে পারে। তো এটা ডিপেন্ড করবে কার উপর, এটা ডিপেন্ড করবে এই যে অ্যানালাইজারের যে একটা অ্যাঙ্গেল আছে না, এই যেখানে এই যে অ্যানালাইজারের যে উপরের দিকে তীর চিহ্ন, এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। যে অ্যানালাইজার যদি এই বরাবর থাকে, ঠিক আছে, দ্যাট মিন্স এখানে মধ্যবর্তী কোণ কত তার উপর ডিপেন্ড করবে লাইটের ইন্টেন্সিটি কমবে না বাড়বে। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ধরলাম এখানে ইন্টেন্সিটি ছিল ই, পোলারাইজড হওয়ার পরেও ইন্টেন্সিটি থাকবে ই, এরপরে অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজড হওয়ার পরে ইন্টেন্সিটি হয়ে গেল ধরলাম E1। সো আমি এটাকে বলতে পারি যে E1 is equal to E cos square theta, মানে এই থিটার উপর ডিপেন্ড করবে। cos থিটার সর্বোচ্চ মান কত,
cos 0 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 1 0 ডিগ্রি মান 1, আর cos 90 ডিগ্রি মান কত? 0 cos 90 ডিগ্রি মান 0। খেয়াল করে দেখো, এটা যদি আমার এরকম কোণ না থেকে সোজা থাকে তখন অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 0 হচ্ছে 0 ডিগ্রি। তাহলে তখন কি? তখন কোনো ধরনের ই হবে না, মানে ইন্টেন্সিটি পরিবর্তন হবে না। E1 is equal to E হবে তখন। তখন E1 is equal to E। যখন এটা অ্যাঙ্গেল বাড়তে থাকবে আস্তে আস্তে, ইন্টেন্সিটি আমার কি হইতে থাকবে? 1 থেকে 90 কমতে থাকবে, এবং একটা পর্যায়ে যদি এটা এই বরাবর হয়ে যায় তখন কি হবে? 0 হয়ে 90 যাবে, ডিগ্রি, তখন ইন্টেন্সিটি আমার শূন্য হয়ে যাবে। 0 হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে the intensity of the light transmitted by the analyzer is directly proportional to the square of the cosine of the angle between the transmission axis of the analyzer and the polarizer। এই পোলারাইজার আর অ্যানালাইজারের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, ট্রান্সমিশন অ্যাক্সিসের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটার কোসাইনের স্কয়ারের উপর এটা ইন্টেন্সিটি ডিপেন্ড করবে। ঠিক আছে? স্যার তাহলে এখানে তো যে 90 ডিগ্রিটা হবে ক্ষেত্রফলের সমানুপাতিক, মানে বর্গের সমানুপাতিক। তো 0 স্কয়ার করলে তো 0ই হবে। জি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যদি তোমাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। To determine whether the light is polarized or not, we use two Polaroids. The first Polaroid polarizes the unpolarized light and is called the polarizer. The second Polaroid is called the analyzer, as it is used to determine whether the light is polarized or not. Let us now place the analyzer in such a way that its transmission axis is parallel to the transmission axis of the polarizer. We খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে আমার পোলারাইজার, এটা হচ্ছে আমার অ্যানালাইজার। দুইটা ট্রান্সমিশন অ্যাক্সিস একই রকম না? জি স্যার। স্যার এবং যার কারণে দেখো ইন্টেন্সিটি কোনো পরিবর্তন হয়েছে? না। পরিবর্তন হয় নাই। ঠিক আছে? get polarized light from the second Polaroid. Now, analyzer is rotated so that its transmission axis becomes perpendicular to the transmission axis of polarizer. The polarized light stops entirely. The intensity of light emerging from the second Polaroid becomes 0. To determine whether the light is বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। স্যার এখানে তাহলে হইতাছে ইন্টেন্সিটির পোলারাইজার অ্যানালাইজার মধ্যবর্তী কোণটা মূলত। হ্যাঁ, মধ্যবর্তী কোণটার উপর ডিপেন্ড করতেছে, এবং মধ্যবর্তী কোণের কোসাইনের স্কয়ারের উপর ডিপেন্ড করতেছে। সো ফর্মুলা হচ্ছে E1 is equal to E cos square theta, যেখানে E হচ্ছে ইন্টেন্সিটি অফ দা ইনসিডেন্ট পোলারাইজড লাইট, আর E1 হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ দা ট্রান্সমিটেড ওয়েভ, মানে নতুন যে আমি লাইট পাচ্ছি সেটা। সো এই লটাকে বলা হয় ম্যালাস ল অফ পোলারাইজেশন। তো এই ল রিলেটেড তোমাদের ম্যাথ আছে, ম্যাথগুলো একটু দেখো। এই যে এরকম যে হাউ will you orient the polarizer and the analyzer so that a beam of natural light is reduced to 0.125 of its natural intensity, মানে আগের যে ইন্টেন্সিটি ছিল তার থেকে 0.125 গুণ কমে যাবে। কত কোণে পোলারাইজার অ্যানালাইজারটাকে ঘুরাইলে এই ঘটনা ঘটবে। তার মানে এখানে বলা হচ্ছে কি, এখানে আমি এই যে যদি আই ইউজ করছি, আই নট ইউজ করতেছি, একই কথা তুমি E1 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আই সমান সমান কি হবে? আই সমান সমান হবে 0.125 অফ আই নট, মানে ইনিশিয়াল যেটা ছিল তার 0.125 গুণ হয়ে যাবে। তার মানে কি আই ইজ ইকুয়াল টু আই নট, আই বাই আই নট সমান কি হবে? আই বাই আই নট 0.125 0.125, আই বাই আই নট হচ্ছে 0.125 0.125।
তো আমাদের ফর্মুলাতে আমাদের আই বাই নটের মান যদি জানি তাহলে cos থিটার মান বের করা বা থিটার মান বের করা খুবই সহজ না? জি স্যার। তো cos থিটা সমান কি হবে রুট আই বাই আই নট। আই বাই আই নটের মান বসাও, বসাইলে সেখান থেকে cos থিটার মান বের হবে, তারপরে cos ইনভার্স এর মান বের করে ফেললেই থিটার মান বের হয়ে যাবে। তো একই ভাবে 0.5 0.25 0.75 একই রকম জিনিস না? জি স্যার। এই সবগুলার অ্যানসার দেয়া আছে, তোমরা বাসায় করবা, না পারলে যে আগামী পরশুদিন যে রিভিউ ক্লাস আছে সেই রিভিউ ক্লাসে আমাকে বলবে। স্যার এগুলো হলো থিটার মান এই অনুযায়ী আমরা ওটা মান বের করব। হ্যাঁ থিটার মান ওই অনুযায়ী বের করবে। এখানে যে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দিচ্ছে, এখানে তো থিটার মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে কিসের মান বার করতে হবে? না না এখান থেকে যে ধরো এই যে এটা যে 0.125 উত্তর দিক ওখানে উত্তর দিয়ে দিছি আমি যে 0.125 হলে আচ্ছা। উত্তর হবে 60 ডিগ্রি, তারপরে 0.5 হলে উত্তর হবে 45 ডিগ্রি এরকম। এরপরে আরেকটা ম্যাথ আছে যে এখানে বলা আছে the critical angle for certain wavelength of light in case of a piece of glass is 40 degree. ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কি সংকট কোণ। সংকট কোণ হচ্ছে 40 ডিগ্রি। এখানে আমাদের পোলারাইজিং অ্যাঙ্গেল বের করতে বলেছে। সো পোলারাইজিং অ্যাঙ্গেল মানে কি মিউ ইজ ইকুয়াল টু tan স্যার আই থিটা বাই ওইটা না? হ্যাঁ মিউ ইজ ইকুয়াল টু tan থিটা পি আমরা জানি, মানে থিটা পি এর মানটা বের করতে বলছে, কিন্তু সমস্যা হচ্ছে মিউ এর মান দেওয়া নাই, তাই না? তাহলে আমরা কেমনে বের মিউ করব? মানটা এখান থেকে বের করে নেওয়া যাবে। হ্যাঁ এখন এখান থেকে আমরা বের করতে পারবো কিভাবে, কারণ যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সি দেয়া আছে, আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু 1 বাই sin c, তাই না? জি স্যার, সংকট কোণ। সংকট 1 বাই sin c। তো c এর মান যদি থাকে 40 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা মিউ এর মান বের করে ফেলতে পারবো। আর মিউ এর মান এখানে বসাইলে সেখান থেকে আমরা থিটা পি এর মানটা বের করে ফেলতে পারবো। তো যে দেখো এই পাশে করে দেয়া আছে c এর মান থেকে মিউ ইজ ইকুয়াল টু 1 বাই sin c, c এর মান 40 ডিগ্রি, তাহলে মিউ এর মান হবে 1.556। সেই 1.556 যেহেতু একই জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য, সো 1.556 আমরা মিউ এর মান হিসেবে ইউজ করে থিটা পি এর মানটা যদি বের করি সেটা হয় 57.3 ডিগ্রি। করা যাবে এটা? জি স্যার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে বাকি যতটুকু আছে ওইটুকু পড়বো, প্লাস তোমাদের যে রিভিউ করে দিব যে তোমাদের কার কোথায় প্রবলেম আছে, আর তারপরে দিয়ে হচ্ছে পরীক্ষা। আচ্ছা অপু মিয়া, ইয়েস স্যার। আচ্ছা অফ করে দেই।